এখন আমি শোনাব বিন্দুর ছেলে গল্পের অষ্টম পর্বটি। বাড়ির সম্মুখ দিয়ে স্কুল যাইবার পথ। প্রথম কয়েকদিন অমূল্য ছাতি আড়াল দিয়া এই পথে গিয়াছিল, আর দুদিন ধরিয়া সেই লাল রঙের ছাতাটি আর পথের একধার বাইয়া গেল না। চাহিয়া চাহিয়া বিন্দুর চোখ ফাটিয়া জল পড়িতে লাগল। তবু সে ছেলের ছাদের আড়ালে বসিয়া তেমনি এক দৃষ্টি পথের পানে চাহিয়া বসিয়া রহিল। সকালে 9টা-10টার সময় কত রকমের ছাতি মাথায় দিয়ে কত ছেলে হাঁটিয়া গেল। স্কুলের ছুটির পর কত ছেলে সেই পথে আবার ফিরিয়া আসিল, কিন্তু সেই জ্বলন, সেই ছাতি বিন্দুর চোখে পড়িল না। সে সন্ধ্যার সময় চোখ মুছিতে মুছিতে নামিয়া আসিয়া নরেনকে আড়ালে ডাকিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ নরেন, এই তো স্কুলে যাবার সোজা, তবে কেন এদিকে দিয়ে আর যায় না? নরেন চুপ করে রহিল। বিন্দু বলিল, বেশ তোরে, তোরা দুটি ভাই গল্প করতে করতে যাবি আসবি, সেই তো ভালো। নরেন তাহার নিজের ধরনের মূল্যকে ভাবিয়াছিল। চুপি চুপি বলল, সে লজ্জায় আর যায় না মামি, ওই হাতার দিয়ে করে যায়। বিন্দুর দুঃখ কষ্টে আসিয়া বলল, আর আবার লজ্জা কিসের রে? না না, তুই বলিস তাকে, সে যেন এই পথেই যায়। নরেন মাথা নাড়িয়া বলিল, কনক যাবে না মামি? কেন যাবে না জানো? বিন্দু উৎসুক হয়ে বলল, কেন? নরেন বলল, তুমি রাগ করবে না? না। তাদের বাড়িতে বলে পাঠাবে না? না। আমার মাকেও বলে দেবে না? বিন্দু অধীর হইয়া বলিল, না রে না, বল, আমি কাউকে কিছু বলবো না। নরেন ফিসফিস করে বলল, থার্ড মাস্টার অমূল্যর আচ্ছা করে কান মনে দিয়েছিল। এক মুহূর্তে বিন্দু আগুনের মতো জ্বলিয়া উঠে বলিল, কেন দিলে? গায়ে হাত তুললে আমি মানা করে দিয়েছি না? নরেন হাত নামিয়া বলিল, তার দোষ কি মামি? সে নতুন লোক, আমাদের চাকর এই হবাশালাই বজ্জাত। সে এসে মাকে বলেছে, আমার মাটিও কম বজ্জাত নয়। মামি সে মাস্টারকে বলে দিয়েছে, থার্ড মাস্টার অমনি আচ্ছা আচ্ছা সে কান মুখছে। কিরকম করে জানো মামি? এইরকম করে ধরে বিন্দু তাহাকে তাড়াতাড়ি থামাইয়া দেওয়া বলিল, হব কি বলে দিচ্ছে? নরেন বলিল, কি জানো মামি? খবর টিফিনের সময় আমার খাবার নিয়ে যায় তো, সে ছুটে এসে বলে খাবার দেখি নরেন এলো। মা শুনে বলে, অমূল্যের নজর যায়, অমূল্যের কেউ খাবার নিয়ে যায় না। নরেন কপালে একবার হাত ঠেকাইয়া বলিল, কোথাও পাবে মামি, তারা গরিব মানুষ, সে পকেটে করে দুটো ছোলা ভাজা নিয়ে যায়। পান টিফিনের সময় ওদিকের গাছতলায় লুকিয়ে বসে খায়। বিন্দুর চোখের উপর ঘর বাড়ির সমস্ত সংসার তুলিতে লাগে। সে সেখানে বসে পড়ে বলিল, তাই নরেন তুই যা। সে রাত্রে অনেক ডাকাডাকির পর বিন্দু খাইতে বসিয়া কোনো মতে হাত মুখে তুলিতে পারিল না। শেষে ওষুধ পড়িতেছে বলিয়া উঠিয়া গেল। পরদিনও প্রায় উপবাস করিয়া পড়িয়া রহিল, অথচ কাহাকেও কোনো কথা বলিতে পারিল না। একটা উপায় খুঁজিয়া পাইল না। তাহার কেবলই ভয় করিতে লাগল, পাছে কথা কহিলে তাহার নিজের অপরাধ আরো বাড়িয়া যায়। অপরাহ্নে স্বামীর আহারের সময় অভ্যাস মতো কাছে গিয়া বসিয়া অন্যদিকে চাহিয়া রহিল। কোনরূপ ভোজ্য পদার্থের দিকে কাল হইতে সে চাহিয়া দেখিতেও পারিল না। ঘরে বাতি জ্বলিতেছে, মাধব নির্মলিত চোখ চুপ করে পড়িয়া ছিলেন। কিন্তু আসিয়া পায়ের কাছে বসিল। মাধব চাহিয়া দেখিয়া বলিলেন, কি? কিন্তু নতমুখী স্বামীর পায়ের একটা আঙ্গুলের নখ করিতে লাগল। মাধব স্ত্রীর মনের কথা অনুমান করে লইয়া আর্দ্র হইয়া বলিলেন, আমি সমস্ত বুঝি বিন্দু, কিন্তু আমার কাছে কাঁদিলে কি হবে? তার কাছে যাও। কিন্তু সত্যি কাঁদিতেছিল, বলল, তুমি যাও, আমি গিয়ে তোমার কথা বলবো, নাহলে শুনতে পাবেন না। কিন্তু সে কথা জবাব না দিয়ে বলল, আমি তো বলছি আমার দোষ হয়েছে, আমি ঘাট মানছি, তুমি তাদের বলো কি? আমি পারবো না, বলিয়া মাধব পাশ হইয়া শুনলেন। বিন্দু আরো কতক্ষণ আশা করে বসে রইল, কিন্তু মাধব কোনো কথাই যখন বলিলেন না, তখন সে ধীরে ধীরে উঠিয়া গেল। স্বামী ব্যবহারে তাহাকে অপরান্ত পর্যন্ত একটা কষ্ট কঠিন ধিক্কার যোজন বেগে পর্বতের মতো নিমিষের মধ্যে পরিবর্তিত হইয়া গেল। সে নিঃসংশয়ে বুঝিল তাহাকে সবাই ত্যাগ করিয়াছে। পরদিন প্রাতকালে উঠে যাদব ছোট বধূ যাইবার অনুমতি দিয়া একখানি পত্র পাঠাইয়া দিলেন। বিন্দুর পিতা নিপীড়িত যে যেন অবিলম্বে যাত্রা করে। বিন্দু সজল চোখে গাড়িতে গিয়া উঠিল। বামুন ঠাকুর গাড়ির কাছে এসে বলিল, বাপকে ভালো করে শিক্ষিত দেখে ফিরে এসো মা। বিন্দু নামিয়ে আসে তাহার পদতলে লইতেই তিনি অত্যন্ত সংকুচিত হইয়া পড়িলেন। এমন নম্র হইতে কেহ কোনোদিনও দেখেনি। পায়ের ধুলা মাথায় লইয়া বিন্দু কহিল, নামিয়ে যাই হোক, তুমি ব্রাহ্মণের মেয়ে, বয়সে বড়, আশীর্বাদ করো যেন আর ফিরতে না হয়, এই চাওয়াই যেন আমার শেষ চাওয়া হয়। ব্রাহ্মণ মেয়ে তো দূরের কিছুতে বলিতে পারিলেন না। বিন্দু শীর্ণ ক্লিষ্ট মুখখানি পানে চাহিয়া কাঁদিয়া ফেলিলেন। এর অফিসে উপস্থিত ছিলেন, করিয়া বলিল,
বউ? কারো কারো বাপ মায়ের কি অসুখ হয় না? কিন্তু জবাব দিল না, মুখ ফেরিয়ে চোখ মুছিল। কিছুক্ষণ পর বলিল, তোমাকেও নমস্কার করে ঠাকুরজি। চললুম আমি। ঠাকুরজি বলিলেন, যাও দিদি যাও, আমি ঘরে রইলুম, সমস্ত দেখতে শুনতে পারবো। বিন্দু আর কথা কহিল না। কোন সামনে গাড়ি দাঁড়াইয়াছিল। অন্নপূর্ণ বামুন ঠাকুরের মুখে এই কথা শুনিয়া চুপ করিয়া রহিলেন। ইতিমধ্যে কোনোদিন বিন্দু অমূল্যকে ছাড়িয়া বাপের বাড়ি যায় নাই। আজ 1 মাসের পর হইল। সে একবার তাহাকে চোখের দেখা দেখিতে পায় নাই। তাহার চোখ দুঃখ অন্নপূর্ণ বুঝিলেন। রাত্রে অমূল্য বাপের কাছে শুইয়া আস্তে আস্তে গল্প করিতেছিল। নিচে প্রদীপের আলোকে কাঁথা সেলাই করিতে করিতে অন্নপূর্ণা সহসা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া উঠিলেন। সাত যাওয়ার সময় বলে কিনা এই যাওয়ার যেন শেষ হয়। মা দুর্গা করলেন, বাচ্চা আমার ভালোই ভালোই ফিরে আসে। কথাটা শুনতে পাইলে যাদব উঠিয়া বসে বলিলেন, আগাগোড়াই কাজটা ভালো করে নে বড় বউ। আমার মাকে তোমার কেউ চিনলে না। অন্নপূর্ণা বলিলেন, সেও তো বা দিদি বলে এল, তারপর ছেলেটিও তো জোর করে নিয়ে যেতে পারত, তাও তো করলেন না। সেদিন সমস্ত দিন খাটুনি ঘুরে ফিরে এলুম, উল্টে কথা করে শক্ত কথা শুনিয়ে দিল। এত বললেন, আমার মায়ের কথা আমি বুঝি, কিন্তু বড় বউ এই যদি না মাফ করতে পারবো, বড় হয়েছিল কেন? তুমিও তেমন যেমন, মাধবও তেমন। তোমার ধরে বেঁধে বুঝি আমার মায়ের প্রাণটা বধ করলে। অন্নপূর্ণার চোখ দিয়ে টপ টপ করে জল বলিতে লাগলো। অমূল্য বলিল, বাবা ছোট মা কেন আসবে না বলেছে? অন্নপূর্ণা চোখ মুছে বললেন, যাবি তো ছোটমার কাছে? অমূল্য ঘাড় নাড়িয়ে বলিল, না না কেন রে? ছোট মা তো দাদামশাইয়ের বাড়ি গেছে, তুইও বাড়ি যা। অমূল্য চুপ করে রাখলো। তারা তো বলিলেন, যাবিও বললো? অমূল্য বালিশের মুখে ঘাড়ে করবের মতো মাথা নাড়িতে নাড়িতে বলিল, না। কত করে রাত্রি থাকিতে যাদব কর্মস্থানে যাইবার জন্য প্রস্তুত হইতেন। দিন 5-6 করে এমনই এক শেষ যাত্রায় তিনি প্রস্তুত হইয়া অন্যমনস্কের মতো তাপ টানিতেছিলেন। অন্নপূর্ণা বলিলেন, বেলা হয়ে যাচ্ছে। একবার ব্যস্ত হইয়া পোকাটা রাখিয়া উঠিয়া দাঁড়িয়ে বলিলেন, আজ মনটা বড় খারাপ বড় বউ। কাল রাতে আমার মা যেন ওই দড়ির আড়ালে এসে দাঁড়িয়েছিলেন। দুঃখা দুঃখা বলে তিনি ফিরে হইয়া বললেন। সকালবেলা অন্নপূর্ণা ক্লান্তভাবে রান্নাঘরে কাজ করিতেছিলেন। ও বাড়ির চাকর আসে সংবাদ দিল, বাবু কাল রাতে ফারাজ ডাঙ্গা চলে গেছেন। মার নাকি বড় ব্যামো। স্বামীর কথাটা স্মরণ করিয়া অন্নপূর্ণার বুক কাঁদিয়া উঠিল। কি ব্যামোরে? চাকর বললেন, তা জানি না মা। শুনলাম কিরকম অজ্ঞান টজ্ঞান হয়ে কিরকম শক্ত ওষুধ হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া আসে। যাদব খবর শুনে কাঁদিয়া ফিরিয়া বললেন, কত সাত করে সোনার প্রতিমা ঘুরে আনলাম বড় বউ, জলে ভাসিয়ে দিলে। আমি এক্ষুনি যাব। দুঃখের আত্মগ্লানিতে অন্নপূর্ণার বুক ফাটিতেছিল। অমূল্য চেয়ে বোধ করে তিনি চরণ বউকে ভালোবাসিতেন। নিজের চোখ মুছিয়া তিনি স্বামীর পা ধুইয়া দিয়া জোর করিয়া সন্ধ্যা করিতে বসিয়া দিয়া অন্ধকার বারান্দায় আসিয়া বসিয়া রহিলেন। খানিক পরে মাধবের কণ্ঠ শোষণা গেল। অন্নপূর্ণা বুক চাপিয়া ধরিয়া 2 কানে আঙুল দিয়ে শক্ত হইয়া বসিয়া রহিলেন। মাধব অন্ধকারে অন্ধকার দিকে এরপরে ফিরিয়া আসিয়া অন্ধকারে অন্নপূর্ণাকে দেখিয়া শুষ্ক স্বরে বলিল, বৌঠান শুনেছ গল্প? অন্নপূর্ণা মুখ তুলিতে পারিলেন না। মাধব কহিল, অমূল্য যাওয়ার একবার দরকার, বোধ করি শেষ সময় উপস্থিত হয়েছে। অন্নপূর্ণা অপর হয়ে উঠিলেন। যাদব ঘরে হইতে পাথর ছুটি এসে বললেন, এমন হয় না মাধব? আমি বলছি হয় না। আমি জ্ঞানী অজ্ঞানে কাউকে দুঃখ দিইনি। ভগবান আমাকে এ বয়সে কখনো এমন শাস্তি দেবেন না। মাধব চুপ করে রহিল। যাদব বলিল, আমাকে সব কথা খুলে বলো, আমি গিয়ে মাকে ফিরিয়ে আনি। তুই উতলা হসনিস মাধব? গাড়ির সঙ্গে আছে? মাধব বলিল, আমি উতলা হইনি দাদা, আমি নিজে রকম হচ্ছেন, কিছুই করিনি। একটু বলবো আয় অমূল্য। মাধব আসিয়া বলিল, ডাক্তারটা যাক না দাদা। না না, সে হবে না। তুই অস্থির হসলে মাধব, গাড়ি ডাক, নইলে আমি হেঁটে যাবো। মাধব আর কিছু না বলে গাড়ি আনিলেন। 4 জনে উঠে বসলেন। যাদব বলিলেন, তারপরে? মাধব বলিল, আমি তো ছিলাম না, ঠিক জানি না। শুনলাম 3-4 আগে খুব জ্বরের ওপর ঘন ঘন মূর্ছা হয়। তারপরে এখনো পর্যন্ত কেউ ওষুধ কি আর একটা দুধ অবধি খাওয়াতে পারেনি। ঠিক বলতে পারেনি কি হয়েছে, কিন্তু আসেনি। যাদব চোখে বলিয়া উঠলেন, খুব আছে, একবার আছে, মা আমার বেঁচে আছে। মাধব, ভগবান আমার মুক্তি এই শেষ বয়সে মিথ্যা কথা করবেন না। আমি আজ পর্যন্ত মিথ্যে বলিনি। মাধব তখন অবনত হইয়া অগ্রজের কত ধরে মাথায় লইয়া নিঃশব্দে বসিয়া রহিল।